প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কল্যাণ অর্থনীতির তৃতীয় ক্লাস করব। ইতিপূর্বে আমরা কল্যাণ অর্থনীতির দুটি ক্লাস করেছি। আমরা দ্বিতীয় ক্লাসে প্যারেটো কাম্যতা প্রথম প্রান্তিক শর্ত উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক কারিগরি বিকল্পন হার পরস্পর সমান হয় এটি নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব প্যারেটো কাম্যতার দ্বিতীয় শর্ত। প্যারেটো কাম্যতার দ্বিতীয় শর্ত হচ্ছে ভোগের ক্ষেত্রে, সেটি হলো ভোগের ক্ষেত্রে প্রান্তিক বিকল্পন হার পরস্পর সমান হতে হবে। অর্থাৎ প্যারেটো কাম্যতা ভোগের ক্ষেত্রে যে প্রান্তিক শর্তের দ্বিতীয় শর্ত নামে পরিচিত, এটির বক্তব্য হলো ভোগের ক্ষেত্রে প্রান্তিক বিকল্পন হার সমান হবে। আমরা লিখেছি ভোগের ক্ষেত্রে প্রান্তিক বিকল্পন হার সমান হবে, এটা আমরা লিখেছি। আমরা ধরে নিচ্ছি দুইজন ভোক্তা, একজন হচ্ছেন এ ব্যক্তি আর একজন হচ্ছেন বি ব্যক্তি। এখন আরো ধরে নিচ্ছি এই দুইজন ভোক্তা দুটি দ্রব্য ভোগ করেন। একটি দ্রব্য হলো এক্স দ্রব্য এবং অপর দ্রব্যটা হচ্ছে ওয়াই দ্রব্য। অতএব প্যারেটোর কাম্যতা দ্বিতীয় শর্ত অনুযায়ী আমরা বলতে পারি ভোগের ক্ষেত্রে কাম্যতা তখনই অর্জিত হবে যখন মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বিটুইন এক্স এন্ড ওয়াই এ ব্যক্তির ক্ষেত্রে, কার? এ ব্যক্তির ক্ষেত্রে marginal rate of substitution between x and y সমান হবে কার? marginal rate of substitution between x and y বি ব্যক্তির। অর্থাৎ এ ব্যক্তি এবং বি ব্যক্তি উভয় প্রান্তিক বিকল্পন হার কি হতে হবে? সমান হতে হবে। উভয় প্রান্তিক বিকল্পন হার সমান হতে হবে, তখনই ভোগের ক্ষেত্রে কাম্যতা অর্জিত হবে। আমরা জানি এ ব্যক্তির এক্স ও ওয়াই দ্রব্যের প্রান্তিক বিকল্পন হার, সেটা হচ্ছে এ ব্যক্তি নিরপেক্ষ রেখার ঢাল নির্দেশ করে। নিরপেক্ষ রেখার কি ঢাল? কার? এ ব্যক্তির। আর এমআরএস বি এক্স ওয়াই বি ব্যক্তির নিরপেক্ষ রেখার ঢাল নির্দেশ করে। আমরা জানি এমআরএস এ এক্স ওয়াই এটা এ ব্যক্তির নিরপেক্ষ রেখা ঢাল নির্দেশ করে, এমআরএস বি এক্স ওয়াই বি ব্যক্তির নিরপেক্ষ রেখা ঢাল নির্দেশ করে। অতএব প্যারেটো কাম্যতা ভোগের ক্ষেত্রে যে দ্বিতীয় প্রান্তিক শর্ত
যেটা আমরা বলেছি যে এক্স এবং ওয়াই দ্রব্যের প্রান্তিক বিকল্পন হার সমান হতে হবে। এর অর্থ হচ্ছে এ ব্যক্তি নিরপেক্ষ রেখার ঢাল এবং বি ব্যক্তির নিরপেক্ষ রেখার ঢাল পরস্পর সমান হলে ভোগের ক্ষেত্রে কাম্যতা অর্জিত হবে। ভোগের ক্ষেত্রে কাম্যতা অর্জিত হবে। এখন এই বিষয়টা আমরা একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখাচ্ছি। আমরা গত ক্লাসে যেভাবে কি করেছিলাম, উদাহরণ দিয়েছিলাম, এই ক্লাসেও আমরা একইভাবে উদাহরণ দেব। মনে করি marginal rate of substitution between x and y এ ব্যক্তির ক্ষেত্রে 8 আর marginal rate of substitution between x and y বি ব্যক্তির ক্ষেত্রে 5। অর্থাৎ এ ব্যক্তির ক্ষেত্রে x ও y দ্রব্যের প্রান্তিক বিকল্পন হার হচ্ছে কত? 8। আর বি ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে 5। যেহেতু এ ব্যক্তি এবং বি ব্যক্তির প্রান্তিক বিকল্পন হার পরস্পর সমান নয়, 8 আর 5 পরস্পর সমান নয়, সেহেতু এখানে পেরেটো কাম্যতা অর্জিত হয়নি। মনে করি এই অবস্থায় এ ব্যক্তি x দ্রব্য 60 একক আর y দ্রব্য 50 একক ভোগ করে। অন্যদিকে বি ব্যক্তি x দ্রব্য 40 একক আর y দ্রব্য 20 একক ভোগ করে। এই অবস্থায় এ ব্যক্তি x দ্রব্য 60 একক এবং y দ্রব্য 40 একক ভোগ করে। অন্যদিকে বি ব্যক্তি x দ্রব্য 40 একক আর y দ্রব্য 20 একক ভোগ করে। যেহেতু এই অবস্থায় তাদের প্রান্তিক বিকল্পন হার MRS XY 8 and 5 পরস্পর সমান নয়, সেহেতু এখানে পেরেটো কাম্যতা অর্জিত হবে না। আমরা দেখতে পাচ্ছি সমাজে x দ্রব্য আছে 60 আর 40 কত? 100 একক আর y দ্রব্য আছে 50 আর 20 কত? 70 একক। আমরা দেখতে পাচ্ছি সমাজে x দ্রব্য কত আছে? 100 একক, 60 আর 40 100। y দ্রব্য আছে 70 একক, 50 আর 20 কত? 70। এখানে কিন্তু x দ্রব্যেরও পূর্ণ ব্যবহার হয়েছে, y দ্রব্যেরও পূর্ণ ব্যবহার হয়েছে। x দ্রব্যের পূর্ণ ব্যবহার কিভাবে হয়েছে? এ ব্যক্তি x দ্রব্য 60 একক ভোগ করেছে, বি ব্যক্তি x দ্রব্য 40 একক ভোগ করেছে, ফলে x দ্রব্যের ভোগ হয়েছে 100 একক, যেটা পূর্ণ ব্যবহার। এ ব্যক্তি y দ্রব্য ভোগ করেছে 50 একক, বি ব্যক্তি y দ্রব্য ভোগ করেছে 20 একক, 50 আর 20 70। y এরও কি হয়েছে? পূর্ণ ব্যবহার হয়েছে। এখানে পূর্ণ ব্যবহার হয়েছে কিন্তু কাম্য ব্যবহার হয় নাই। যেহেতু কাম্য ব্যবহার হয় নাই, সেই জন্য এখানে পেরেটো কাম্যতা অর্জিত হয় নাই। আমরা ভোগের পুনর্বণ্টনের মাধ্যমে
আমরা সমাজের কাম্যতা বৃদ্ধি করতে পারবো। এই কথা কিভাবে বলতে পেরেছি? যেহেতু আমরা দেখেছি এর প্রান্তিক বিকল্পন হার আর বি এর প্রান্তিক বিকল্পন হার পরস্পর সমান নয়। অতএব পুনর্বণ্টনের মাধ্যমে আমরা সমাজের কাম্যতা বৃদ্ধি করার ক্ষমতা রাখি পুনর্বণ্টনের মাধ্যমে। আমরা সেই পুনর্বণ্টনটা করছি। আমরা এ ব্যক্তিকে এক্স দ্রব্য একটি বেশি দিলাম, কত হবে? 61। এখন এ ব্যক্তির তৃপ্তি সমান রাখার জন্য আমাকে ওয়াই দ্রব্য হ্রাস করতে হবে। কেন? এই ব্যক্তিকে আমি এক্স দ্রব্য 60 থেকে 61 একটা বাড়িয়ে দিলাম, তবে তৃপ্তি সমান রাখার জন্য এই ব্যক্তির হতে ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ কমিয়ে আনতে হবে। কি পরিমাণ কমিয়ে আনতে হবে? প্রান্তিক বিকল্পন হার 8। এটা বলছে এক্স দ্রব্যের ভোগ 1 একক বৃদ্ধি করলে তৃপ্তি সমান রাখার জন্য ওয়াই দ্রব্যের ভোগ 8 একক কমাতে হবে। এক্ষেত্রে ওয়াই দ্রব্যের ভোগ কত হবে? 42 একক। কত হবে? 42 একক। তাহলে আমরা বলতে পারি এ ব্যক্তি 60 একক এক্স দ্রব্য 50 একক ওয়াই দ্রব্য ভোগ করে যে তৃপ্তি পেত, 61 একক এক্স দ্রব্য এবং 42 একক ওয়াই দ্রব্য ভোগ করে এ ব্যক্তি একই তৃপ্তি পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ এ ব্যক্তিকে এক্স দ্রব্য একটি বাড়িয়ে দিল তৃপ্তি সমান রাখার জন্য প্রান্তিক বিকল্পন হার অনুযায়ী ওয়াই দ্রব্য 8 একক কমিয়ে আনা হয়েছে, 42টি দেওয়া হয়েছে। ফলে 60-50 যে তৃপ্তি, 61-42 কি একই তৃপ্তি। আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স দ্রব্য একটা বেশি দেওয়ার কারণে এই ব্যক্তি হতে ওয়াই দ্রব্য 8টা সেভ হয়েছে। কয়টা সেভ হয়েছে? 8টা ওয়াই কি হয়েছে? সেভ হয়েছে। কয়টা ওয়াই? 8টা ওয়াই সেভ হয়েছে। কার? এই ব্যক্তি। একটা এক্স দিতে গিয়ে 8টা ওয়াই আমরা কি করেছি? করে আনলাম। তাহলে এখন সমাজের কাছে কয়টা ওয়াই আছে? 8টা ওয়াই আছে। 8টা ওয়াই আছে। এখন আমরা যাব বি ব্যক্তির কাছে। বি ব্যক্তিকে যদি এখন আমরা এই ব্যক্তিকে যখন এক্স দেবো একটা বেশি দিয়েছি, অর্থাৎ বি ব্যক্তির ক্ষেত্রে এক্স দেবো একটা কমাতে হবে। তাহলে বি ব্যক্তির এক্স দ্রব্য কত থাকে? 39 একক। 39 একক। কেন? আমাদের দ্রব্য এক্স কত আছে? 100। আর একে যদি একটা এক্স বেশি দেই, বি থেকে এক্স একটা কমাতে হবে। 100টার 39 কত? 100। যেহেতু বি ব্যক্তির নিকট হতে একটি এক্স কমিয়ে নিয়েছি, সেহেতু বি ব্যক্তির তৃপ্তি সমান রাখার জন্য তাকে ওয়াই দিতে হবে প্রান্তিক বিকল্পন হার অনুযায়ী। প্রান্তিক বিকল্পন হার অনুযায়ী কয়টা? 5টা ওয়াই কি করতে হবে? তাকে দিতে হবে। অর্থাৎ বি ব্যক্তির ওয়াই হবে কয়টা? 25টা। তাহলে বি ব্যক্তির 40-20 যে তৃপ্তি, 39-25 কি একই তৃপ্তি। কারণ আমরা জানি প্রান্তিক বিকল্পন হার অনুযায়ী আমি এখানে এক্স দেবো একটি কমিয়েছি, ওয়াই দেবো 5টি বাড়িয়ে দিলাম, 25টা হয়ে গেল। ফলে তৃপ্তি কি থাকবে? সমান থাকবে। অর্থাৎ বি ব্যক্তি যদি এখানে E1 তৃপ্তি পায়, এখানেও কত হবে? E1 তৃপ্তি। আর এই ব্যক্তির তৃপ্তি যদি এখানে U0 হয়,
এখানেও কত ইউ নট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কম্বিনেশনে 60 25 40 20 কম্বিনেশনে সমাজের তৃপ্তি হচ্ছে ইউ নট প্লাস ইউ ওয়ান। সমাজের তৃপ্তি বা কল্যাণ হচ্ছে ইউ নট প্লাস ইউ ওয়ান, কারণ এ ব্যক্তির হচ্ছে ইউ নট, বি ব্যক্তির কত ইউ ওয়ান। আমরা পুনর্বন্টন করে যদি আরেকটা বন্টনে যদি যাই 61 42 39 25, সেখানেও সমাজের তৃপ্তি হচ্ছে ইউ নট প্লাস ইউ ওয়ান, একই তৃপ্তি একই তৃপ্তি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি যখন পুনর্বন্টন করলাম আমি বি ব্যক্তিকে কয়টা ওয়াই দিয়েছি? 5টা ওয়াই দিয়েছি। কয়টা? 5টা ওয়াই দিয়েছি। এই 5টা ওয়াই কোথা থেকে আসে? এই 8টা থেকে কয়টা গিয়েছে? 5টি ওয়াই। এই 8টা থেকে 5টা ওয়াই কোথায় চলে গেল? বি ব্যক্তির কাছে। কারণ এই ব্যক্তির কাছ থেকে তৃপ্তির সমান রাখার জন্য যখন আমি 8টা ওয়াই উঠিয়ে নিলাম, এই 8টা ওয়াই থেকে আমি বি ব্যক্তিকে কয়টা ওয়াই দিয়েছি? 5টি ওয়াই দিয়েছি। তাহলে আমার হাতে অতিরিক্ত ওয়াই আছে কয়টা? 3টা অতিরিক্ত ওয়াই। অতিরিক্ত ওয়াই কয়টা আছে? অতিরিক্ত ওয়াই আছে কয়টা? 3টা। এটা আমার কাছে অতিরিক্ত ওয়াই আছে কয়টা? 3টা। এই অতিরিক্ত ওয়াই যদি আমি এ ব্যক্তি এবং বি ব্যক্তিকে দিয়ে দেই, অর্থাৎ 42-এর সাথে 25-এর সাথে যদি কি হয়? যোগ হয়, তাহলে এ ব্যক্তির তৃপ্তি ইউ নট হতে বাড়বে, বি ব্যক্তির তৃপ্তিও ইউ ওয়ান হতে বাড়বে, অর্থাৎ সমাজের তৃপ্তি বা কল্যাণ বৃদ্ধি পাবে। আমি আবারও বলছি, আমার যে 8টা ওয়াই সেভ হয়েছিল এর ভিতরে 5টা ওয়াই দিয়ে দিয়েছি আমি বি ব্যক্তিকে, তাহলে আমার কাছে থাকে কয়টা? অতিরিক্ত 3টা ওয়াই। এই 3টা ওয়াই যদি আমি এ ব্যক্তি আর বি ব্যক্তির ভিতরে ডিস্ট্রিবিউট করে দেই, তাহলে এ ব্যক্তির ওয়াইয়ের পরিমাণ 42 হতে বেশি হবে, 42 হতে বেশি হবে, বি ব্যক্তির ওয়াইয়ের পরিমাণ 25 হতে বেশি হবে। ফলে এ ব্যক্তির তৃপ্তি ইউ নট হতে বেশি হবে, বি ব্যক্তির তৃপ্তি ইউ ওয়ান হতে বেশি হবে। ফলে সমাজের কল্যাণ বা তৃপ্তি ইউ নট প্লাস ইউ ওয়ান হতে বেশি হবে। তাহলে আমরা দেখলাম প্রান্তিক বিকল্পের হার পরস্পর সমান না হলে সামাজিক ভোগের ক্ষেত্রে সামাজিক কল্যাণ বৃদ্ধির সুযোগ আছে। ভোগের ক্ষেত্রে সামাজিক কল্যাণ বৃদ্ধির কি আছে? সুযোগ আছে। আমি আবারও বলছি, প্রান্তিক কারিগরি প্রান্তিক বিকল্পন হার ভোগের ক্ষেত্রে যদি পরস্পর সমান না হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে এখনো সমাজের কল্যাণ বৃদ্ধি করার সুযোগ আছে। এবং যখন এই প্রান্তিক বিকল্পন হার পরস্পর সমান হয়ে যাবে, তখন কিন্তু কল্যাণ বৃদ্ধি করার আর কোনো সুযোগ থাকবে না। সমাজের কল্যাণটা কি হয়ে যাবে? সর্বোচ্চ হয়ে যাবে। এখন এই বিষয়টা আমি চিত্রের মাধ্যমে আমি বিশ্লেষণ করব। এই পুরো বিষয়টা আমি চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করার চেষ্টা করব। এবং গত ক্লাসে যেভাবে আমরা চিত্র অঙ্কন করেছি, এখানে প্রায় ওই একই ধরনের কি চিত্র হবে। তো চিত্র অঙ্কনের পূর্বে আবারও
বক্স ডায়াগ্রাম সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি। গত ক্লাসেও আইডিয়া দিয়েছিলাম, এখানে আবার কি করছি, বক্স ডায়াগ্রাম সম্পর্কে আইডিয়া দিচ্ছি। এই হচ্ছে একটা বক্স ডায়াগ্রাম। এই বক্স ডায়াগ্রামে এটা হচ্ছে ব্যক্তি এ এর মূল বিন্দু, এটা হচ্ছে ব্যক্তি বি এর মূল বিন্দু। মনে করি এক্স দ্রব্য আছে সমাজে ও এ এক্স নট পরিমাণ। অতএব আমরা কোনোভাবেই ও এ এক্স নট ও এ এক্স নটের বেশি এক্স ভোগ করার ক্ষমতা রাখি না। আমাদের ওয়াই দ্রব্য আছে ও এ ওয়াই নট পরিমাণ। আমরা কখনো ও এ ওয়াই নট পরিমাণের বেশি ওয়াই দ্রব্য ভোগ করার ক্ষমতা রাখি না, যেহেতু এর বেশি ওয়াই আমাদের নাই। এক্স আর ওয়াই দ্রব্যের এই সীমাবদ্ধতা বক্স ডায়াগ্রাম নির্দেশ করে। এ বিন্দুর মূল বিন্দু হতে এই ডান দিকে এক্স দ্রব্যের ভোগ নির্দেশ করে, লম্বক্ষ বরাবর ওয়াই দ্রব্যের ভোগ নির্দেশ করে। আর বি ব্যক্তির মূল বিন্দু হতে এই তীর চিহ্নের দিকে এক্স দ্রব্যের ভোগ নির্দেশ করে, আর এই বরাবর ওয়াই দ্রব্যের ভোগ নির্দেশ করে। বক্স ডায়াগ্রামের যে কোনো বিন্দু এক্স এবং ওয়াই দ্রব্যের পূর্ণ ব্যবহার নির্দেশ করে। বক্স ডায়াগ্রামের যে কোনো বিন্দু এক্স এবং ওয়াই দ্রব্যের পূর্ণ ভোগ বা ব্যবহার নির্দেশ করে। যেমন ইউ1 বিন্দু, এই ওয়ান বিন্দুতে এক ব্যক্তি এক্স দ্রব্য ভোগ করে ও এক্স ওয়ান, আর ওয়াই দ্রব্য ভোগ করে ও ওয়াই ওয়ান। ইউ1 বিন্দুতে আর এই আমি আবার বলছি, ইউ1 বিন্দুতে এই ব্যক্তি এক্স দ্রব্য ভোগ করে ও এক্স ওয়ান, ওয়াই দ্রব্য ভোগ করে ও ওয়াই ওয়ান। অন্যদিকে বি ব্যক্তি ইউ1 বিন্দুতে এক্স দ্রব্য ভোগ করে ও বি এক্স ওয়ান প্রাইম, আর ওয়াই দ্রব্য ভোগ করে ও বি ওয়াই ওয়ান প্রাইম। ইউ1 বিন্দুতে এ ব্যক্তি এক্স দ্রব্য ভোগ করে কতটুকু, ও এ এক্স ওয়ান, আর বি ব্যক্তি ভোগ করে ও বি এক্স ওয়ান প্রাইম। আমরা এইটা যদি যোগ করি, ও বি এক্স ওয়ান প্রাইম যে কথা, এক্স নট এক্স ওয়ান একই কথা। এই যে তো এইটা যোগ করলে কত হচ্ছে, ও এ এক্স ওয়ান প্লাস ও বি এক্স ওয়ান প্রাইম। এটা পরিবর্তন করতে লিখবো এক্স নট এক্স ওয়ান, তাহলে কত হয়ে যাবে, ও এ এক্স নট। অর্থাৎ ইউ1 বিন্দু এক্স দ্রব্যের পূর্ণ ব্যবহার নির্দেশ করছে, ইউ1 বিন্দু ওয়াই দ্রব্যের ভোগ নির্দেশ করে এ ব্যক্তির ও এ ওয়াই ওয়ান, বি ব্যক্তির ও বি ওয়াই ওয়ান প্রাইম। ও বি ওয়াই ওয়ান প্রাইম যে কথা, ওয়াই নট ওয়াই ওয়ান একই কথা। অর্থাৎ এইটার সাথে এইটা যোগ করা মানে কি, এইটা যোগ করা, অর্থাৎ ও এ ওয়াই নট ওয়াই দ্রব্যের পূর্ণ ব্যবহার নিশ্চিত হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বক্স ডায়াগ্রামের যে কোনো বিন্দুতে এক্স এবং ওয়াই দ্রব্যের পূর্ণ ব্যবহার নিশ্চিত হয়।
কাম্য ব্যবহার হয় কিনা এটা আমরা বলতে পারবো না। কাম্য ব্যবহার হবে তখনই যখন প্যারোটার শর্ত পালিত হবে। কার শর্ত? প্যারোটার শর্ত পালিত হবে। আমি যেহেতু গত ক্লাসে উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক কারিগরি বিকল্পন হার সমান হতে হবে এটা আলোচনা করেছি, সেখানে দেখিয়েছি কন্ট্রাক্ট কার্ভটা হচ্ছে মানে চুক্তি রেখাটা হচ্ছে প্যারেটো কাম্য বিন্দু। ঠিক আজকে অ্যাডভান্স ভোগের ক্ষেত্রে কি করলাম? কন্ট্রাক্ট কার্ভটা এঁকে ফেললাম। কোনটা? ভোগের ক্ষেত্রে OA-OB কন্ট্রাক্ট কার্ভটা এঁকে ফেললাম। এই কার্ভের প্রত্যেকটা বিন্দুতে A এবং B ব্যক্তি X এবং Y দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক বিকল্পন হার সমান হয়। অর্থাৎ প্রত্যেকটা বিন্দু হচ্ছে নিরপেক্ষ রেখার স্পর্শ বিন্দু। আসলে এই রেখাটা পরে আঁকা উচিত ছিল, আমি আগে এঁকে ফেলেছি। এই রেখাটা হচ্ছে এইভাবে, এই ব্যক্তি নিরপেক্ষ রেখা, বি ব্যক্তি নিরপেক্ষ রেখার স্পর্শ বিন্দু, এ ব্যক্তির নিরপেক্ষ রেখা, বি ব্যক্তি নিরপেক্ষ রেখার কি স্পর্শ বিন্দু। ধরো এটা E1 বিন্দু, এটা F1 বিন্দু। আসলে এই স্পর্শ বিন্দুগুলো যোগ করে কন্ট্রাক্ট কার্ভটা অঙ্কন করা হয়। আমরা চিত্র আঁকার সুবিধার্থে কন্ট্রাক্ট কার্ভটা কি করেছি? আগে অঙ্কন করে ফেলেছি চিত্র আঁকার সুবিধার্থে। এই E1 বিন্দুতে এ ব্যক্তি নিরপেক্ষ রেখা, বি ব্যক্তি নিরপেক্ষ রেখা স্পর্শ করেছে। তাহলে E1 বিন্দুতে এ ব্যক্তির নিরপেক্ষ রেখার ঢাল, marginal rate of substitution between X and Y, কার? এ ব্যক্তির নিরপেক্ষ রেখার ঢাল সমান বি ব্যক্তির নিরপেক্ষ রেখার ঢাল, marginal rate of substitution between X and Y, বি ব্যক্তি। কোথায় পালিত হয়েছে? E1 বিন্দুতে। অতএব আমরা বলতে পারি E1 বিন্দুতে প্যারেটো কাম্যতার ভোগের ক্ষেত্রে প্রান্তিক শর্ত পালিত হয়েছে। একইভাবে F1 বিন্দুতে এ ব্যক্তি নিরপেক্ষ রেখা, বি ব্যক্তি নিরপেক্ষ রেখা পরস্পর স্পর্শ করেছে। ফলে এই F1 বিন্দুতেও প্যারেটোর কাম্যতার শর্ত পালিত হয়েছে। এই বিন্দুগুলো যোগ করে আমরা যে রেখা পেয়েছি OA-OB রেখা, এটাকে বলা হয় কন্ট্রাক্ট কার্ভ বা চুক্তি রেখা। এই চুক্তি রেখার প্রত্যেকটা বিন্দু ভোগের ক্ষেত্রে প্যারেটো প্রান্তিক শর্ত ফিল আপ করে, অর্থাৎ এই রেখার প্রত্যেকটা বিন্দু প্যারেটো কাম্যতা নির্দেশ করে। আমরা চিত্রটাকে একটু বড় করে দেখি সবার সুবিধার জন্য। আমরা একটু জুম করে দেখলাম চিত্রটা। এখন এই কন্ট্রাক্ট কার্ভের বাইরের যে কোনো বিন্দু প্যারেটো কাম্য বিন্দু হবে না। এই কন্ট্রাক্ট কার্ভের বাইরের যে কোনো বিন্দু প্যারেটো কাম্য বিন্দু হবে না। আমরা গত ক্লাসে
উৎপাদনের ক্ষেত্রে যেভাবে চিত্র বিশ্লেষণ করেছি, প্রান্তিক কারিগরি বিকল্পর হারের ক্ষেত্রে একই চিত্র বিশ্লেষণটা এখানে হবে। ওখানে প্রান্তিক কারিগরি বিকল্পর হার বলেছিলাম, আর এখন বলবো প্রান্তিক বিকল্পন হার। ওখানে উৎপাদন বলেছিলাম, আর এখানে বলবো তৃপ্তি। লক্ষ্য করি এটা হচ্ছে আরেকটা নিরপেক্ষ রেখা বি ব্যক্তির B2, এটা E2 বিন্দুতে ছেদ করেছে। আমরা একটু লক্ষ্য করি, বি ব্যক্তি নিরপেক্ষ রেখা B2 এর একটি নিরপেক্ষ রেখা A1 কে E2 বিন্দুতে ছেদ করেছে। এই E2 বিন্দুটা হচ্ছে কন্ট্রাক্ট কার্ভের বাইরের বিন্দু। E2 বিন্দু হচ্ছে কন্ট্রাক্ট কার্ভের বাইরের বিন্দু। যেহেতু E2 বিন্দুতে দুটি নিরপেক্ষ রেখা পরস্পর ছেদ করেছে, সেহেতু E2 বিন্দুতে নিরপেক্ষ রেখা ঢাল পরস্পর সমান নয়। এর মানে হচ্ছে E2 বিন্দুতে এ ব্যক্তির প্রান্তিক বিকল্পন হার আর বি ব্যক্তির প্রান্তিক বিকল্পন হার পরস্পর সমান নয়। অতএব E2 বিন্দুতে পেরেটো কাম্যতা অর্জিত হবে না। E2 বিন্দুতে সমাজের কল্যাণ সর্বোচ্চ হবে না। সমাজের কল্যাণ সর্বোচ্চ হবে, কাম্য হবে E1 F1 বিন্দুতে, কন্ট্রাক্ট কার্ভে চুক্তি রেখার প্রত্যেকটা বিন্দুতে। কারণ প্রত্যেকটা বিন্দু প্রান্তিক বিকল্পন হার সমান দেখায়, যেখানে নিরপেক্ষ রেখা সমূহ পরস্পর স্পর্শ করেছে। এখন আমরা প্রমাণ করে দেখাবো যে E2 হতে কন্ট্রাক্ট কার্ভের উপরের বিন্দু E1 এ সমাজের কল্যাণ বা তৃপ্তি যে বেশি, এটা আমরা প্রমাণ করে দেখাবো। আমরা যদি E2 হতে, আমরা আবারও বলছি E1 এবং E2 এই দুটি বিন্দু বক্স ডায়াগ্রামের ভিতরে অবস্থিত, কিন্তু এই দুইটা বিন্দুতে x এবং y দ্রব্যভোগের ক্ষেত্রে পূর্ণ ব্যবহার হয়েছে। কিন্তু কাম্য ব্যবহার কোথায় হয়েছে আমরা এখন সেটা দেখব। যেখানে সমাজের তৃপ্তি বেশি হবে সেখানে কাম্য ব্যবহার হবে, সেটা করে আমরা দেখব। E2 বিন্দুতে সমাজের তৃপ্তি কতটুকু? E2 বিন্দুতে এ ব্যক্তি নিরপেক্ষ রেখা A1 গিয়েছে, অতএব এ ব্যক্তির তৃপ্তি হচ্ছে A1, আর বি ব্যক্তি নিরপেক্ষ রেখা B2 গিয়েছে, অতএব E2 বিন্দুতে বি ব্যক্তির তৃপ্তি হচ্ছে B2। অতএব E2 বিন্দুতে সমাজের কল্যাণ বা তৃপ্তি হচ্ছে A1 প্লাস B2, A1 প্লাস B2। এখন আমরা E1 বিন্দুতে কল্যাণ দেখব। আমরা পুনর্বন্টনের মাধ্যমে E2 থেকে E1 এ চলে আসলাম, যেখানে এ ব্যক্তির কল্যাণ বা তৃপ্তি হচ্ছে A1, E1 এ A1 নিরপেক্ষ রেখা গিয়েছে, আর বি ব্যক্তির তৃপ্তি হচ্ছে E1 এ B3 নিরপেক্ষ রেখা গিয়েছে। তাহলে কত? B3। এটা আমাদের কাছে স্পষ্ট যে E2 এবং E1 বিন্দুতে এ ব্যক্তি তৃপ্তি A1 সেম, কিন্তু বি ব্যক্তির তৃপ্তি B2 হতে B3 বেশি, কারণ B2 নিচে নিরপেক্ষ রেখায় আর B3 উপরে নিরপেক্ষ রেখায়, অর্থাৎ B2 হতে B3 বেটার। অর্থাৎ আমরা নিঃসন্দেহে বলতে পারি E1 is greater than E2। অর্থাৎ E2 বিন্দুর তৃপ্তির চেয়ে E1 বিন্দুর তৃপ্তি বেশি। E2 বিন্দুর কল্যাণের চেয়ে E1 বিন্দুর কল্যাণ, E2 বিন্দুর কল্যাণের চেয়ে E1 বিন্দুর সমাজের কল্যাণ অনেক বেশি। অতএব সমাজ কখনো E2 বিন্দুতে অবস্থান করবে না, সমাজ E1 এ চলে যাবে। অতএব E1 এর সামাজিক কাম্যতা নির্দেশ করে এখানে
দ্রব্য ভোগের ক্ষেত্রে পূর্ণ কাম্য ব্যবহার অর্জিত হচ্ছে। তাহলে আমরা দেখলাম কন্ট্রাক্ট কার্ভে আমরা দেখলাম যেটা সেটা হচ্ছে কন্ট্রাক্ট কার্ভের উপরের বিন্দুগুলো সামাজিক কাম্যতা নির্দেশ করে, কিন্তু বাইরের বিন্দুগুলো সামাজিক কাম্যতা নির্দেশ করে না। আমরা দেখেছি বাইরের বিন্দু হচ্ছে E2, এই E2 বিন্দুতে x ও y দ্রব্যের ভোগের ক্ষেত্রে পূর্ণ ব্যবহার নিশ্চিত হয়েছে, কিন্তু সমাজের কাম্যতা অর্জিত হয় নাই। আমরা দেখেছি E2 বিন্দুতে সমাজের কাম্যতা অর্জিত হয়েছে, সেটা হচ্ছে A1 প্লাস B2। অন্যদিকে E1 বিন্দুতে সমাজের কাম্যতা হচ্ছে A1 প্লাস B3। আমরা দেখেছি E2 ও E1 বিন্দু তুলনা করলে E1 বিন্দুতে সমাজের এ ব্যক্তির কল্যাণ স্থির রেখে বি ব্যক্তির কল্যাণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে। আর প্লেটোর বক্তব্য হলো একজনের কল্যাণ স্থির রেখে যদি আরেকজনের কল্যাণ যদি বৃদ্ধি করার সুযোগ থাকে, তাহলে বুঝতে হবে সমাজের কল্যাণ বৃদ্ধির এখনো কি আছে, সুযোগ আছে। অর্থাৎ আমরা বলতে পারি কন্ট্রাক্ট কার্ডের বাইরে থাকলে, চুক্তিরেখার বাইরে থাকলে বুঝতে হবে এখানে পেয়ারটা শর্ত পালিত হয় নাই, ফলে সমাজের কল্যাণ বৃদ্ধির সুযোগ আছে। এখন আমরা দেখলাম কন্ট্রাক্ট কার্ড অর্থাৎ চুক্তি রেখার উপরের প্রত্যেকটা বিন্দুতে নিরপেক্ষ রেখার ঢাল, নিরপেক্ষ রেখা পরস্পর স্পর্শ করেছে এবং নিরপেক্ষ রেখার ঢাল সমান, অর্থাৎ ভোগের ক্ষেত্রে এ এবং বি ব্যক্তি প্রান্তিক বিকল্পন হার পরস্পর সমান, যারা ভোগের ক্ষেত্রে প্যারেটোর দ্বিতীয় শর্ত পূরণ করে। অর্থাৎ এই রেখার প্রত্যেকটা বিন্দু প্যারেটো কাম্য বিন্দু। কিন্তু E1 এবং F1 এভাবে আরো অসংখ্য বিন্দু রয়েছে। E1 F1 ছাড়াও আরো অসংখ্য কি রয়েছে, বিন্দু রয়েছে, যেগুলো প্যারেটো কাম্য বিন্দু। এই বিন্দুগুলোর ভিতরে কোন বিন্দুটা সর্বাধিক সামাজিক কাম্যতা নির্দেশ করে? অর্থাৎ E1 বিন্দুর সামাজিক কাম্যতা বেশি, না F1 বিন্দুর সামাজিক কাম্যতা বেশি, না অন্য কোনো বিন্দুর সামাজিক কাম্যতা বেশি? এটা কিন্তু প্যারেটো তত্ত্ব বলে দিতে পারে না, এটা তুলনা করা সম্ভব হয় না। এই জন্য এই E1 F1 বিন্দুকে বলা হয় প্যারেটো নন কম্পারেবল। ভোগের ক্ষেত্রে প্যারেটো নন কম্পারেবল, ভোগের ক্ষেত্রে প্যারেটো নন কম্পারেবল। গত ক্লাসে উৎপাদনের ক্ষেত্রে প্যারেটো নন কম্পারেবল দেখিয়েছি, আজকে বলছি E1 আর কি F1, এটা হচ্ছে প্যারেটো নন কম্পারেবল, মানে এগুলা তুলনা করা কি সম্ভব নয়। আবার E1 E2 তুলনা করা যায়, E2 হতে E1 বেটার, সো E1 E2 হচ্ছে প্যারেটো কম্পারেবল, নন কথাটা বাদ যাবে, E1 E2। আবার E1 E2 এর ভিতরে E1 টা বেটার, এই জন্য E1 কে বলা হয় প্যারেটো সুপিরিয়র, আর E2 মন্দ, E2 কে বলা হয় প্যারেটো নন সুপিরিয়র। E1 হচ্ছে প্যারেটো সুপিরিয়র, E2 হচ্ছে প্যারেটো নন সুপিরিয়র। যদি প্রশ্ন করে প্যারেটো কম্পারেবল, নন কম্পারেবল, প্যারেটো সুপিরিয়র, নন সুপিরিয়র, এগুলো আনসার করার জন্য
তাহলে আমরা উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক কারিগরি বিকল্পন হারের যে চিত্র, বক্স ডায়াগ্রাম, আবার ভোগের ক্ষেত্রে যে বক্স ডায়াগ্রাম, যে কোনো একটা দিয়ে আমরা এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারি। যাতে আমরা ভোগের ক্ষেত্রে 13টা প্রান্তিক শর্ত আলোচনা করেছি। এখন আরেকটু আলোচনা করব, সেটা হচ্ছে ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। ইউটিলিটি পসিবিলিটি কার্ভ বাংলায় বলে উপযোগ সম্ভাবনা রেখা। ইউটিলিটি পসিবিলিটি কার্ভ বাংলায় বলে উপযোগ সম্ভাবনা রেখা। আমি এই বক্স ডায়াগ্রামটা একটু আঁকলাম, সুন্দর করে আঁকতে হবে, সাইড যাতে সমান হয়। এটা হচ্ছে বি ব্যক্তির মূল বিন্দু, এ ব্যক্তির x0 y0। যেহেতু এটা কনক্রিট কার্ভ, এর মানে হচ্ছে কি, এ ব্যক্তি আর বি ব্যক্তির নিরপেক্ষ রেখার কি স্পর্শ বিন্দু নিয়ে গঠিত। এ ব্যক্তি নিরপেক্ষ রেখা, এটা হচ্ছে B1 B2, বি ব্যক্তি নিরপেক্ষ রেখা E1 E2 E3। এই প্রত্যেকটা বিন্দুতে পেয়ারের শর্ত কি হচ্ছে, পালিত হচ্ছে। এখন নিচে আমি এ ব্যক্তির তৃপ্তি ভূমি অক্ষে আর বি ব্যক্তির তৃপ্তি কোথায় ধরেছি, লম্ব অক্ষে। নিচের চিত্রে আমি এ ব্যক্তির তৃপ্তি ধরেছি ভূমি অক্ষে, বি ব্যক্তির তৃপ্তি ধরেছি লম্ব অক্ষে। E1 বিন্দুতে এ ব্যক্তি তৃপ্তি A1 আর বি ব্যক্তি তৃপ্তি B3 সবচেয়ে বেশি, মূল বিন্দু হতে দূরে। বি ব্যক্তি তৃপ্তি কত, B3, আর এ ব্যক্তি তৃপ্তি কত, A1। এটা আমি দেখালাম F1 বিন্দু দ্বারা। A2 বিন্দুতে এ ব্যক্তি তৃপ্তি A1 থেকে বৃদ্ধি পেয়ে কোথায় হয়েছে, A2 তে, আর বি ব্যক্তি তৃপ্তি B3 হতে হ্রাস পেয়ে B2 তে। কারণ এদিকে গেলে এ ব্যক্তির ভোগ বাড়বে, ফলে এ ব্যক্তির তৃপ্তি বাড়বে, আর বি ব্যক্তির তৃপ্তি কি হবে, ভোগ কমবে, তৃপ্তি কমবে। তো এই ব্যক্তি তৃপ্তি A1 থেকে A2 তে গেছে, বাড়ছে, আর বি ব্যক্তির তৃপ্তি B2 কমে গেছে। এটা আমরা দেখালাম F2 বিন্দু দ্বারা। A3 বিন্দুতে এ ব্যক্তি তৃপ্তি কত, A3 আরো বাড়ছে, আর বি ব্যক্তি তৃপ্তি B2 থেকে B1 আরো নিচের নিরপেক্ষ রেখায়, নিচের নিরপেক্ষ রেখা হ্রাস পেয়েছে। কম্বিনেশন বিন্দু মনে করি কোনটা, আমি এ ব্যক্তি তৃপ্তি A3 এতটুকু ধরেছি, বি ব্যক্তি তৃপ্তি B1 কম, B2 চেয়ে কম, এই জন্য নিচে লিখেছি F3। এই বিন্দুগুলো যোগ করলাম। এই যে একটা রেখা F1 F2 F3 বিন্দু নিয়ে, এটাকে বলা হয় ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, এই রেখার নাম হচ্ছে ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। তাহলে আমরা এখন একটা প্রশ্ন করতে পারি যে উপযোগ সম্ভাবনা রেখাটা কি। উপযোগ সম্ভাবনা রেখা হলো যে রেখার প্রতিটি বিন্দু সমাজের এ এবং বি ব্যক্তির তৃপ্তির বিভিন্ন সমন্বয় দেখায়।
তৃপ্তির বিভিন্ন সমন্বয় দেখায়। এ এবং বি ব্যক্তির তৃপ্তির বিভিন্ন সমন্বয় দেখায়, যেখানে প্যারেটোর দুটো প্রান্তিক শর্ত পালিত হয়। আমি আবারও বলছি, উপযোগ সম্ভাবনা রেখা হচ্ছে এ এবং বি ব্যক্তির উপযোগের বিভিন্ন সমন্বয় নির্দেশকারী একটি রেখা, যে রেখার প্রতিটি বিন্দুতে প্যারেটোর কাম্যতার দুটি শর্ত পালিত হয়। এই দুটি শর্ত হচ্ছে একটি উৎপাদনের ক্ষেত্রে, আরেকটি ভোগের ক্ষেত্রে। অর্থাৎ উপযোগ সম্ভাবনা রেখায় এই F1 বিন্দুতে দুইটা শর্ত পালিত হয়েছে। একটা হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক কারিগরি বিকল্পন হার সমান, আর একটা হচ্ছে ভোগের ক্ষেত্রে প্রান্তিক বিকল্পন হার সমান। অর্থাৎ সোজা কথা, উপযোগ সম্ভাবনা রেখায় প্যারেটো কাম্যতার দুইটি শর্ত পালিত হয়। এখানে কিন্তু আমাদের অনেকের একটু সমস্যা দেখা দেয়। আমাদের কাছে যেটা স্পষ্ট প্রতীয়মান হয় সেটা হচ্ছে যে ভোগের ক্ষেত্রে প্রান্তিক বিকল্পন হার সমান, এই শর্তটা F1, F2, F3 বিন্দুতে পালিত হয়, এটা ক্লিয়ার। উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক শর্তটা পালিত হয় কিভাবে, এইটা নিয়ে একটা প্রশ্ন অনেকের কাছে থেকে যায়। এটার উত্তরটা আমি দিচ্ছি। এদিকে আমরা একটা বক্স, X দ্রব্য Y দ্রব্য, এটা হচ্ছে একটা উৎপাদন সম্ভাবনা রেখা। এবি হচ্ছে একটা উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা জানি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হয়েছে উৎপাদনের ক্ষেত্রে প্যারেটোর প্রান্তিক শর্ত, X এবং Y দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক কারিগরি বিকল্পন হার সমান হবে। সেখান থেকে যে চুক্তি রেখা পেয়েছি, কন্ট্রাক্ট কার্ভ পেয়েছি, ঠিক যেভাবে এই কন্ট্রাক্ট কার্ভ হতে ইউটিলিটি সম্ভাবনা রেখা অঙ্কন করেছি, পসিবিলিটি কার্ভ, ঠিক একইভাবে প্রোডাকশনের ক্ষেত্রে যে কন্ট্রাক্ট কার্ভ পেয়েছি সেটা হতে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হয়েছে। তাহলে আমরা একমত, উৎপাদন সম্ভাবনা রেখার প্রত্যেকটি বিন্দুতে প্যারেটোর কাম্যতার প্রথম শর্ত, অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক কারিগরি বিকল্পন হার সমান হয়, এই শর্তটা পালিত হয় উৎপাদন সম্ভাবনা রেখার প্রত্যেকটা বিন্দুতে। আমরা যখন এখানে বক্স ডায়াগ্রাম অঙ্কন করেছি তখন বলেছি আমাদের কাছে X দ্রব্য আছে OX নট, Y দ্রব্য আছে কত Y নট। এই X নট Y নট, X দ্রব্য Y দ্রব্য ভোগ করার পূর্বে আগে তাদেরকে উৎপাদন করতে হবে। আর সেই উৎপাদন কোথায় হয়? উৎপাদন সম্ভাবনা রেখায়। এই যে মনে করে X দ্রব্য ভোগ হয়েছে কত OX নট, Y দ্রব্য ভোগ হয়েছে কত OY নট। এই যে OX নটটা এই যে OX নট, আর OY নটটা কোথায়? এই যে OY নট। কারণ এই X দ্রব্য যে আমরা X নট আর Y দ্রব্য যে Y নট ভোগের কথা বলেছি, সেটা তো আগে উৎপাদন করতে হবে। আর উৎপাদন করা হয় কোথায়? প্রোডাকশন পসিবিলিটি কার্ভে। আসলে এই বক্স ডায়াগ্রামটা হচ্ছে এইটা, এই যে OA OB, এই যে OA X নট OB Y নট। আসলে কোনটা?
ও এ এক্স নট ও বি ওয়াই নট। এই বক্স ডায়াগ্রাম প্রকৃতপক্ষে এইটা। এই যে এখানে আমার কি আছে, এখানে আমার নিরপেক্ষ রেখাগুলো কি করেছে এঁকেছি। এই নিরপেক্ষ রেখা হতে এই ইউটিলিটি পসিবিলিটি কার্ভ এসেছে। তাহলে এক্স এবং ওয়াই দ্রব্য ভোগ করার পূর্বে এক্স এবং ওয়াই দ্রব্য উৎপাদন করতে হয়। আমরা পরাশক্তি পসিবিলিটি কার্ভে এই বিন্দুতে উৎপাদন করেছি। আর এক্স দ্রব্য হচ্ছে ও এক্স নট, ওয়াই দ্রব্য হচ্ছে কত ও ওয়াই নট। বক্স ডায়াগ্রাম এইটা। এখানে উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক শর্ত পালিত হয়েছে, আর এখানে ভোগের ক্ষেত্রে প্রান্তিক শর্ত কি হয়েছে পালিত হয়েছে। আর এখান থেকে রেখা কোনটা এসেছে উপযোগ সম্ভাবনা রেখা। অর্থাৎ এখানে কয়টা শর্ত পালিত হয়েছে, দুইটা শর্ত পালিত হয়েছে। আমি যখন এক্স দেব এক্স নট, ওয়াই দেব ওয়াই নট উৎপাদন করলাম এই বিন্দুতে, এরপর উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক শর্ত পালিত হয়েছে। এই বক্স ডায়াগ্রামে এই কন্ট্রাক্ট কার্ভে ভোগ করছি, এবার ভোগের ক্ষেত্রে প্রান্তিক শর্ত পালিত হয়েছে। এখান থেকে চিত্র এসেছে এইটা, এর মানে এখানে কি দুইটা শর্ত পালিত হয়েছে, একটা হচ্ছে ভোগের উৎপাদনের ক্ষেত্রে, একটা হচ্ছে ভোগের ক্ষেত্রে। এবং এখান থেকে আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দুতে আমি কি করতে পারি উৎপাদন করতে পারি। আমি এখানে যদি উৎপাদন করতাম তাহলে বক্স ডায়াগ্রাম হতো ও এ এক্স ওয়ান ও বি ওয়াই ওয়ান, মানে এইটা হতো আমার বক্স ডায়াগ্রাম এই পুরাটা। তাহলে কন্ট্রাক্ট কার্ভ হতো এরকম। তাহলে আরেকটা ইউটিলিটি পসিবিলিটি কার্ভ আমি পেয়ে যেতাম, আরেকটা কি পেতাম ইউটিলিটি পসিবিলিটি কার্ভ পেতাম। তাহলে এই বক্স ডায়াগ্রামের এই উৎপাদন সম্ভাবনা রেখার অসংখ্য বিন্দুতে উৎপাদন করা যায়। এই উৎপাদন সম্ভাবনা রেখার অসংখ্য বিন্দুতে উৎপাদন করা যায়। এভাবে অসংখ্য বক্স ডায়াগ্রাম ভিতরে আছে। তাহলে অসংখ্য উপযোগ সম্ভাবনা রেখা আমরা কি করতে পারবো অঙ্কন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয় ক্লাসে উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক কারিগরি বিকল্পন হার সমান হলে পেরেটো কাম্যতার শর্ত পালিত হয় সেটা আলোচনা করেছি। এবং সেখানে আমরা যে কন্ট্রাক্ট কার্ভ পেয়েছি, সেখানে আমরা যে কন্ট্রাক্ট কার্ভটা কি করেছিলাম পেয়েছিলাম, সেই কন্ট্রাক্ট কার্ভ হতে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করেছিলাম। আর সেই উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দুতে আমরা এখন বলতে পারি পেরেটো কাম্যতার প্রথম শর্ত পালিত হয়। সেই উৎপাদন সম্ভাবনা রেখার কোন বিন্দুতে যখন আমরা এক্স এবং ওয়াই দ্রব্য ভোগ করব এবং সেখানে যে বক্স ডায়াগ্রাম আমরা কি করব অঙ্কন করব, যে বক্স ডায়াগ্রাম অঙ্কন করব, এবং সেক্ষেত্রে আমরা আবার যে নতুন যে কন্ট্রাক্ট কার্ভটা পাবো, সেই কন্ট্রাক্ট কার্ভে ভোগের ক্ষেত্রে প্রান্তিক শর্তটা ফিল আপ হবে। ফলে উপযোগ সম্ভাবনা রেখাতে দুইটা শর্ত পালিত হয় প্রান্তিক, একটা হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে, একটা হচ্ছে ভোগের ক্ষেত্রে। আমরা আগামী ক্লাসে সার্বিক শর্ত নিয়ে আলোচনা করব। আগামী ক্লাস আসার আগ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।